প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য সহ সংবিধান সংস্কারের তাগিদ, সত্যিকার স্বাধীন বিচার বিভাগে গুরুত্ব। জেনারেল আজিজ সহ 5 জনের কর ফাঁকি, অর্থ পাচারের তদন্তে এনবিআর। খোঁজা হবে জমি, বাড়ি, গাড়ির তথ্য। অভিযোগ পাল্টে অভিযোগের সময় নয়, দেশ গঠনের সুযোগ বারবার আসে না, ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা। দেশ সংস্কারে সরকারের উদ্যোগ ইতিবাচক, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত কাজ শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ। আশুলিয়ায় 219 পোশাক কারখানা বন্ধ, প্রতিযোগী দেশের ইন্ধন ও ঝুট ব্যবসার বিরোধকে দায় সচিবের। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবর। সংবিধান সংস্কারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ার সুযোগ চান আইনজ্ঞরা করা। এছাড়াও দ্বিকক্ষ পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ সংস্কারের নতুন কমিশনের প্রতি পরামর্শ তাদের। একই সাথে সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের খবরদারি মুক্ত করারও পরামর্শ বিশেষজ্ঞদের। কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন ঘোষণার পর চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে সংবিধান ও বিচার বিভাগের সংস্কার নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংবিধান পুনর্লিখনের চেয়ে সংস্কার সহজ। এক্ষেত্রে বিতর্কিত ধারাগুলো আদালতে চ্যালেঞ্জ করার পরামর্শ অনেক আইনবিদের। একই সাথে সংবিধান সংস্কারে 5 আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন দেখতে চান তারা। কেয়ারটেকার ব্যবস্থা পুনঃপরিবর্তন, একটা রেস্ট্রিকশন হওয়া দরকার যে সরকার প্রধান কতবারের জন্য একজনে হতে পারবে। সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স হওয়া দরকার। ভোটের একটা পার্সেন্টেজ, সেটা হলো যে কত পার্সেন্ট ভোট পেলে একজনকে উইনিং ডিক্লারেশন করা যাবে টোটাল ভোটের। আর একটা জিনিস হলো যেটা বলছিলাম যে না ভোটের সিস্টেমটা চালু করা যায় কিনা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রেখে সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয়ে সংস্কার জরুরি বলে মত অ্যাটর্নি জেনারেলের। সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কী হওয়া দরকার, সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার, পোস্টিং, কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আসে। এই সবগুলো নিয়েই সাংবিধানিকভাবে ওনারা কাজ করবেন। তবে সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে এমপিদের নিজস্ব মত প্রকাশের সুযোগ রেখে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার সবচেয়ে জরুরি বলে মনে করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এই 70 অনুচ্ছেদের কারণে বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ পরিবারের সদস্য ফজলে নূর তাপস, সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপা সহ 5 জনের বিরুদ্ধে কর ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে এনবিআর। তাদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সিআইসি। গোয়েন্দারা জানিয়েছেন, অনুসন্ধানের আওতায় আসা ব্যক্তিদের জমি, বাড়ি, গাড়ি খুঁজতে সরেজমিনে তদন্ত করা হবে। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল আজিজ আহমেদ কখনো ভাইদের কারণে, কখনো নিজ কর্মকাণ্ডে বারবার বিতর্কিত। শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত শুরু করেছে কয়েকটি পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সিআইসি।
কারা বেশি কর ফাঁকি দিয়েছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের কাছ থেকে এটা আইনানুগভাবে টাস্কফোর্সের মাধ্যমে অতি দ্রুত সেটা উদ্ধারের ব্যবস্থা নিতে হবে। সমস্ত আয় ব্যয় পুনঃতদন্ত করা উচিত। এবং আপনি জানেন যে সরকার গত বছর যে আইনটা করেছে যে একজন করদাতা তিনি যদি কর ফাঁকি দেন তাহলে অনির্দিষ্ট কাল পর্যন্ত তার কর মামলা পুনর্জীবিত করা যাবে। গোয়েন্দারা জানান অভিযুক্তদের স্থাবর দেশ গঠনের এমন সুযোগ বারবার আসে না, তাই এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করতে চান বলেও জানান তিনি। রাজধানীতে আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন কারখানায় শ্রমিক অসন্তোষের নেপথ্যে কাজ করছে বহিরাগতরা। দেশের ব্যবসায়ী সমাজের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস ডায়ালগের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যেখানে প্রধান অতিথি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন অসৎ কিছু মানুষের কারণে হুমকির মুখে রপ্তানি খাত। বহিরাগতরা শ্রমিক অসন্তোষে উস্কানি দিচ্ছে উল্লেখ করে বলেন এতে এরই মধ্যে বিপুল ক্ষতি হয়েছে। এ সকল দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক ১০০টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পরামর্শ, উৎপাদনের প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের দক্ষতা বাড়াতে না পারলে বিশ্ব বাণিজ্যে টিকে থাকা কষ্টকর হবে। শুধু স্বল্প মজুরির সুবিধার উপর নির্ভর করে বা স্বল্প দক্ষ বা অদক্ষ শ্রমিকদের রেমিটেন্সের উপর নির্ভর করে আমরা উন্নয়নের পরবর্তী শিল্পায়নের উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পারবো না। কম্পিটিটিভ হতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, তখনই তো আপনার ডিসেন্ট ওয়ার্ক, ভালো ওয়েজ দিতে পারবেন, তাই না? আপনার প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সাথে অফকোর্স রেগুলেটরি আপনার কিছু সাপোর্ট আপনাদেরকে আমরা দিতে চেষ্টা করব। অভিযোগ পাল্টা অভিযোগের এখন সময় নয় বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন দেশ গঠনে এমন সুযোগ সব সময় আসে না। দায়িত্বে থাকাকালে সবাইকে নিয়ে টিম হিসেবে কাজ করার প্রত্যয় জানান তিনি। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এ সময় সবাইকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট সংশোধনী এনে তারপরই সরকার নির্বাচনের কথা ভাববে বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা জানান। রিজওয়ানা হাসান বলেন কমিশনের কর্মপরিধি ঠিক করতে হয়তো আরও 2 থেকে 3 সপ্তাহ লাগবে। জানান সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হচ্ছে। যে কমিশন গঠন করা হয়েছে প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে 3 মাসের ভেতর রিপোর্ট দিতে পারবে। এগুলো বাস্তবায়িত কিনা সেটি নির্ভর করবে রাজনৈতিক ঐক্যের উপর। সংবাদ সম্মেলনে জানানো হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের টাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখা হয়েছিল, সেগুলো দিতে পারছে না তারা। লুটপাটের মাধ্যমে সেগুলো হাতিয়ে নেওয়া হয়েছে। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। ভারতে বসে শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করছেন, আর এর অংশ হিসেবেই পোশাক খাতে অস্থিরতা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন দেশ সংস্কারে নেওয়া উদ্যোগ ইতিবাচক, তবে এই কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে।
15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার শহীদ মিনারে স্মরণসভা আর রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা, গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ, এখনও প্রশাসন সহ নানা জায়গায় বসে আছে আওয়ামী লীগের দোসররা। পোশাক শিল্প সহ নানা খাতে ষড়যন্ত্র করছে তারাই। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা ইতিবাচক। এ কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলেও প্রত্যাশা তার। তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল। তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাথমিক বিজয় অর্জিত হলেও জনগণের জয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসবে বলেও জানান মির্জা ফখরুল। তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে 219টি পোশাক কারখানা বন্ধ আজ। এর মধ্যে 86টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছুটি ঘোষণা করা হয় 133টিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী। টানা 10 দিনের বেশি শ্রমিক অসন্তোষ আশুলিয়া শিল্পাঞ্চলে। শ্রমিকদের কর্মবিরতিতে বৃহস্পতিবারও 2 শতাধিক কারখানায় চলেনি মেশিন। বুধবারই কিছু কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। পরদিন সকালে কাজে এসে গেটে বন্ধের নোটিশ দেখতে পান কর্মীরা। শুধু বাইরের পরিস্থিতিটার জন্য আর কি আমাদের আজকে ছুটি দিয়ে দিয়েছে। বিভিন্ন হুমকি দামকি দেওয়া হচ্ছে বা তাদেরকে নিরাপত্তা দেওয়া যাইতেছে না, এই কারণে মূলত আমাদের ওয়ার্কাররা কাজ করতে চাচ্ছে না। বহিরাগত একটি চক্রের উস্কানিতে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে বলে অভিযোগ সাধারণ শ্রমিকদের। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ চান তারা। আশেপাশের ফ্যাক্টরিগুলো ওয়ার্কাররা আমাদের ওয়ার্কারদের বলতেছে যে আমাদের বন্ধ, তোদের ফ্যাক্টরি কেন খোলা রাখছে, তোদের ফ্যাক্টরি খোলা রাখছে, তোদের খবর আছে। ভিতরে নিরাপত্তা পাইতেছি কিন্তু বাইরে সেই নিরাপত্তাটা আমরা ভয়ে করতে পারতেছি না, এই জন্য আমরা চলে যাচ্ছি বাসায়। যার যার কর্মস্থলে ফিরে যাওয়াটাই উত্তম, কারণ গার্মেন্টস প্রতিষ্ঠান টিকিয়ে রাখাটা আমাদের জন্য সবার জন্য প্রয়োজন। শ্রমিকদের কাজে ফেরাতে সমন্বিত উদ্যোগের কথা বলছে মালিক পক্ষ। পাশাপাশি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক শিল্প পুলিশ। মেনে নেওয়ার বিষয়গুলোকে তাদেরকে বোঝার মতো করে উপস্থাপন করতে হবে। এটাকে আইসোলেটেড করলে হয়তো ভিন্ন তথ্য যাবে। এইগুলোকে যদি আমরা একত্র করতে পারি তাহলে আমার মনে হয় আমরা আবার কর্মপরিবেশটা ফিরিয়ে আনতে পারবো। 86টা ফ্যাক্টরি 13 বন্ধ ঘোষণা করেছে এবং 133টা ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করেছে। যারা মীমাংসা করছে তারা ফ্যাক্টরি চালাচ্ছে, তারাও হয়তো ভয় পাচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টরি আছে যাদের শ্রমিকরা অন্য ফ্যাক্টরিকে কাজ করতে দেন না। ওই ফ্যাক্টরিগুলোর সব প্রবলেম সলভ না হওয়ার কারণে এর ভয়ে অনেক ফ্যাক্টরি বন্ধ করেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা তদারকিতে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিযোগী দেশের ইন্ধন ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে দেশের পোশাক শিল্পকে অস্থিতিশীল করা হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টঙ্গীর শিল্প সম্পর্ক শিক্ষায়তনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শ্রম সচিব আরও বলেন, শিল্প মালিকদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংকট নিরসনে 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান AHM শফিকুজ্জামান। এ সময় শিল্প মালিকদের পক্ষ থেকে সংকট নিরসনে টাস্কফোর্স গঠনের দাবি জানানো হয়। ইনএফিশিয়েন্সিগুলো আছে সেগুলোকে ফোকাস করতে হবে। এটা লেবারে হতে পারে, ম্যানেজমেন্টে হতে পারে, ফাইন্যান্সে হতে পারে। তো আমি বিশ্বাস করি যে টাস্কফোর্স আমরা গঠনের কথা বলছি, এই টাস্কফোর্স এখানে আরো বেশি ফোকাস করবে। দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে।
এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করবো না। ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে এবং এটি যেহেতু একটু কনফিডেন্সিয়াল, এটা আমি ডিসক্লোজ করলাম না। তবে এটা সত্য যে এখানে আমাদের এরিয়ার বাইরে, অর্থাৎ আমার যে টেরিটরির বাইরে থেকে আপনার ইন্ধন যোগানো হচ্ছে। মন্ত্রণালয়ের যেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখতে রিভিউ কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা পূর্ণাঙ্গ না হওয়ায় শনিবারের স্মরণ সভা হচ্ছে না। উপদেষ্টা জানান, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে গণমাধ্যম কমিশন তৈরির প্রক্রিয়া। সাইবার সিকিউরিটি আইন নিয়েও কাজ করছে সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন থাকবে না বলেও জানান নাহিদ ইসলাম। প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে প্রশাসনিক স্থবিরতার পাশাপাশি অসহযোগিতার অভিযোগ করেন উপদেষ্টা। ছাত্র আন্দোলনের শহীদদের তালিকা প্রসঙ্গে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 728 জন শহীদের তালিকা হাতে এসেছে। আহত 20,263 জন। চূড়ান্ত তালিকা পেলে স্মরণ সভা হবে বলেও জানান উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণ সভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। আসাদুজ্জামানকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের বর্তমান ও সাবেক 13 কর্মকর্তা সহ 62 জনকে আসামি করে মামলা করা হয়। ঘটনা 9 বছর পর গত 3 সেপ্টেম্বর খিলগাঁও থানার জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে মামলাটি করেন। উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এই হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় বিজ্ঞানের সামনে আনার কারণে এবং এজাহার এবং পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমি যখন কমিশনার ছিলাম ঢাকা মেট্রোতে, অত্যন্ত দক্ষতার সহিত এবং বিচক্ষণতার সহিত আমরা দায়িত্ব পালন করেছি, কিন্তু আমার পেশাগত কারণে এইখানে কোনো সংগঠিত হয় নাই। শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাট থেকে শিশু সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে ভাদাইল এলাকার একটি ভবনের 4 তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন এম এ হাসান বাচ্চু, তার স্ত্রী স্বপ্না বেগম ও তাদের 4 বছরের মেয়ে জান্নাতি। প্রতিবেশীরা জানান, ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনে ছুটে যান তারা। পরে দরজা ভেঙে দেখেন 3 জনের মরদেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ 3টি উদ্ধার করে। এ সময় রুমে ধোঁয়া দেখতে পান তারা। দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। পুলিশ বলছে, বাচ্চুর শরীরে আঘাতের চিহ্ন আছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। বগুড়ার শেরপুরে তেলের কারখানায় বিস্ফোরণে 4 শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার মজুমদার রাইস ব্রাউনওয়েল মিলে এই ঘটনা ঘটে। নিহত ইমরান, সাইদ, রুবেল এবং মনির নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিলটির রিজার্ভ ট্যাঙ্ক মেরামত করছিলেন শ্রমিকরা। ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি তেলের ট্যাঙ্কের ভেতরে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর এই ছিল বিরতির সংবাদরাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে রাখার জন্য।